তো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ের আজকে বায়না স্কুলে আজকে আলুর পরোটা নিয়ে যাব। তো চট জলদি আলু সিদ্ধ করে তার মধ্যে একটুখানি জিরে ধনিয়া আর হচ্ছে তোমার কাসৌরি মেথি ডাই রোস্ট করে গুঁড়ো করে দিয়ে দিলাম আলুর মধ্যে, আর দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ। ব্যাস একটু চাট মশলা দিয়ে ভালো করে মাখিয়ে পুর দিয়ে বাটার দিয়ে আলুর পরোটাটাকে ভালো করে এপিট ওপিট করে সেঁকে নিলাম, আর তার সঙ্গে দিলাম সস। তো এই হচ্ছে আজকে মেয়ের স্কুলের টিফিন। তো চলো, গুড মর্নিং, আমি শ্রাবন্তী, আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 17 তারিখ, সোমবার, 17ই নভেম্বর। আর এখন মেয়েকে স্কুল গাড়িতে তুলে দিতে যাচ্ছি। আর সামনেই হচ্ছে কতগুলো কুকুর পিছন পিছন আসছে, দেখে আমার মেয়ে ভয় পেয়ে গেছে। মেয়েকে স্কুল গাড়িতে তুলে দেওয়ার পর এবারে ঝাঁপিয়ে পড়েছি সংসারের কাজকর্মে। তো মোটামুটি 5:30 বেজে গিয়েছিল আজকে ঘুম থেকে উঠতে। আগে 5টার সময় ঘুম থেকে উঠতাম, তো শীত পড়েছে কিছুতেই 5টার সময় উঠতে পারছি না, উঠতে উঠতে সেই 5:30। আর তারপরেই তো একটুখানি ব্রাশ করে প্রথমেই ঘুম থেকে উঠেই কাজের এনার্জি পাওয়া যায় না। তো তারপরে হচ্ছে একটু গরম জল খাওয়া, ব্রাশ করা, তো মানে সকালবেলার যে প্রাইমারি কাজকর্মগুলো থাকে সেই কাজকর্মগুলো করা। তারপরে আসি কিচেনে তো আমি রাতে সমস্ত কিছু ক্লিন করে রাখি, তাই সকালে উঠে জাস্ট একবার সামান্য ক্লিন করে রাখলেই কিন্তু, ক্লিন করে নিলেই কিন্তু আমি তারপরে চলে আসি কিচেনে রান্নাবান্না করতে, মানে মেয়ের সকালের ব্রেকফাস্টটা তৈরি করতে, রান্নাবান্না বলবো না। তো অনেক দিন থেকে ওখানটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে গার্ডার অনেক দিন থেকে জমা হয়ে আছে, আর আগে তো গার্ডার ছিলই। তো ভাবলাম একটুখানি পাউডার দিয়ে রাখি, তাহলে ওই যে গার্ডার একটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে গার্ডারগুলো গলে গিয়ে নষ্ট হয়ে যায়, তো সেটা আর হবে না। তো এইগুলোর একটা হিললে হলো। আর কিচেনের অন্যান্য জিনিসগুলো একটুখানি হালকা হাতে ডাস্টিং করে নিয়ে যে যার জায়গা মতো রেখে দিলাম। তো প্রত্যেক দিনই সকালবেলা কিছু না কিছু কিচেনের পরিষ্কার করে থাকি, যার জন্য আমার কিচেনটা একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকে। তো আজ সোমবার, আমার হচ্ছে শ্যাম্পু ডে, তো আজকে একটু শ্যাম্পু করব। তো সেই জন্য আমি করলাম একটুখানি আমলকির তেল বানিয়ে নিলাম। তো কিছুই না, জাস্ট একটুখানি নারকেল তেলের মধ্যে আমলকি কুচি কুচি করে ফেলে দিয়েছি, আর এবার ভালো করে ফুটিয়ে তেলটাকে ঠান্ডা করে একটা জায়গায় রেখে দেবো, আর ওই তেলটার কিছুটাই আমি মাথায় মাখবো। তো শুনেছি আমলকির তেলে নাকি অনেকটা চুল ওঠা কমে। চুল তো খুবই উঠছে, একে তো পাতলা চুল, তার মধ্যে যদি উঠে যায় পুরো এবার ন্যাড়া মাথা হয়ে যাব। তো সেই জন্য ভাবলাম একটু দেখি আমলকির তেলটা করে। তো তোমাদের যখন আমি ভিডিওটা দিচ্ছি, তো সেই দিন তো ভিডিও দেওয়া হয়নি, কয়েকদিন পরে। তো আমি 2বার তার মধ্যে মেখেছি, দেখলাম চুল ওঠা একটু কমেছে। তো ভাবলাম তাহলে বেশ উপকারী, এটাকে যদি আমি ইউজ করতে পারি তো সারা সপ্তাহে হচ্ছে তাহলে আমার চুলটা ওঠাটা অনেকটা কমে যাবে। তো এমনি শীতকাল পড়েছে, শ্যাম্পু মানে আগে গরমকালে 3 দিন করতাম, এখন 2 দিন করে করছি, কখনো কখনো আবার 1 দিনও হয়ে যাচ্ছে। তো যাই হোক, হাউসওয়াইফ মানে বাচ্চার মা হলে যা হয় আর কি, নিজের দিকে একটু খেয়াল দেখাটা কমে যায়, কিন্তু এটা করা একেবারেই উচিত নয়। নিজের খেয়ালটা আগে রাখা উচিত, কিন্তু সেটা হয়ে ওঠে না। তো যাই হোক, যারা হচ্ছে এরকম বাচ্চার মা আছে তারা নিশ্চয়ই জানে, আবার কেউ কেউ তো আবার 2টো বাচ্চারও মা, তারা আরও ভালো বোঝে যে কী অবস্থায় না হয়। তো যাই হোক, আমলকি পুরো একটা লালচে লালচে ভাব হয়ে এসছে, তখন বন্ধ করে দিয়েছিলাম। আর তেলটা একটু ঠান্ডা হতে আমি বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি, আর বাদবাকি তেলটা যেটা থাকবে পুরো আমলকি থেকে একদম চিপে চিপে বার করে নিয়েছি, নিয়ে মাথায় মেখে নিয়েছি সুন্দর করে। তো আজকে যেহেতু একটু শ্যাম্পু করব, তো সেহেতু একটু দেরিতে স্নানটা করব। আর এই গরম গরম তেলটা যখন মাথায় মাখছি তখন এত যে আরাম হচ্ছে কি বলবো, কেউ মাখিয়ে দিলে আরও বেশি আরাম হয়।
তো এরকমভাবে কিন্তু হট অয়েল ম্যাসেজ করলেও অনেকটা আরাম পাওয়া যায় শীতকালে। তো যাই হোক, এখনও কিন্তু আমার কাজকর্ম কমপ্লিট হয়নি। তেলটা মেখে নিলাম, এরপরে তো বিছানার চাদরটা ভাবছি চেঞ্জ করব। আর বিছানার চাদরটা চেঞ্জ করার আগে তো একটুখানি পাখার যে ডাস্টিংটা পড়েছে সেটা ঝেড়ে নেব। তো যাই হোক, মাথায় যখন শ্যাম্পু দেবো আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, কোনো অসুবিধা নেই, বেশ মাথায় তেল মেখে আরাম পাচ্ছি। আর এরপরে যাব হচ্ছে ঘরের অন্যান্য কাজকর্মগুলোয়। তো পাখাটায় খুব বেশি ডাস্টিং হয়নি, এই অল্প থাকতেই ডাস্টিং করে নিলে তাহলে কিন্তু আর বেশি ভালো করে মোছার দরকার পড়ে না। তো যাই হোক, আমি প্রথমে ওয়াইপস দিয়ে একবার মুছে নিয়েছি, আর তারপরে আরও একটা শুকনো নয় আধ ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তো এখনও আমাদের পাখা চলছে, কাদেরও এখনও পাখা চলছে আমাকে জানাবে। তো মানে আমার হাজবেন্ড আর আমার মেয়ের ভীষণ গরম, তো ওদের জন্য মাঝে মাঝে মানে পাখা চালাতে হচ্ছে। আমার মেয়ে যখন বিকালবেলা খেলে টেলে আসে পুরো ঘেমে আসে, তো তার জন্য পাখা চালাতে হয়। কর্তামশাই যখন অফিস থেকে ফেরে তখন ঘেমে আসে, তো তার জন্য পাখা চালাতে হয়। তো যাই হোক, আমার আবার একটু বেশি ঠান্ডা লাগার ধাত, আমি আবার ঠান্ডায় জড়সড় হয়ে যাই। এখনও কর্তামশাইরা একটা এই যে ভারী কম্বল, একেবারে যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি, তো বেশি কত কম্বল রাখবো। একটা লাইট কম্বল আছে, সেটা আমার মেয়ে আর বর নেয়, আর আমি প্রথম থেকেই একেবারে ভারী কম্বলটা নিয়ে নিই। আর মেয়ের বাবা একেবারে ভোরবেলার দিকে যখন প্রচণ্ড ঠান্ডা লাগে তখন এই ভারী কম্বলটা ওরা গায়ে দেয়। তো যাই হোক, এই দুটো বালিশের কভার আমি কাচবো, তাও সেই জন্য চেঞ্জ করে নিলাম। আর অন্যান্যগুলো একটু রোদে দেব, কালকে কভারগুলো একদম খুলে নিয়ে কেচে নেব। তো অফ ক্যামেরায় বাসি ঘর ঝাঁট দেয়া মোছা আমি কমপ্লিট করে নিয়েছি, আর জামা কাপড়গুলোও ভিজিয়ে দিয়েছি। এবার একেবারে জামা কাপড় কাচবো, মাথায় শ্যাম্পু করব, স্নান করে বেরিয়ে আসবো, আর তারপরে পুজোটা সেরে ফেলতে হবে। তো এদিকেও কিন্তু আমার বিছানা গোছানো কমপ্লিট। আর বলে দিই, কর্তামশাইয়ের সকালবেলা মর্নিং ডিউটি ছিল, ও বেরিয়ে গেছে, তো সেই জন্য একটু দেরিতে স্নান করলেও কোনো অসুবিধা নেই। এদিকে স্নান করে পুজোটা সুন্দর করে সেরে নিয়েছি, আর সকালবেলা পুজো সারা মানেই মানসিক শান্তি। তো চলো এবারে একটুখানি কিছু খেতে হবে, আর তারপরে রান্নার কাজে হাত দেব। তো দেখো, একেবারে স্নান টান করে পুরো আমি একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছি। আর এরপরে একটুখানি সকালবেলা তো এখন শীতকাল পড়েছে, আদা তুলসী চা করে নেব, আর তার সঙ্গে দুটো ক্রিম ক্র্যাকার বিস্কিট নেব। ব্যাস, বিস্কিট আর চা নিয়ে নিয়েছি। এটা আমি এখন কিছুক্ষণ আরাম করে বসে বসে খাবো, আর তার সঙ্গে ভাববো আজকে কি কি রান্না হবে। একটা মনে মনে ঠিক করেই নিয়েছি, তাও আমি মনে মনে ঠিক করলেও একবার বরকে আর মেয়েকে জিজ্ঞাসা করে নিই। এবার ওদের যদি কোনো মতামত থাকে, ওরা বলে দেয় যে এটা করো, ওটা করো, সেটা করো, সেই রকমভাবে করে থাকি। আর এই জানালাটা 1-2 দিন ছাড়াই হচ্ছে আমি এখানে সুন্দর করে জল দিয়ে পরিষ্কার করে নিই, কারণ শুধু জল ঢেলে দিলে ধুলো অনেক সময় চেপে বসে থাকে। তো সেই জন্য মাঝে মাঝে একটু হাতে জোর দিয়ে একটুখানি পরিষ্কার করতে হয়। তো জল দিয়ে হচ্ছে তারপরে জানালাটা পরিষ্কার করে এখন গাছগুলো রেখে দিলাম। দুটোই গিফটেড গাছ, আর এই কলমি গাছটা তো আমি বসিয়েছি। তো যাই হোক, চলো। তো চা বিস্কিট খেয়ে নিয়েছি। এই আপেলটা অনেক দিন থেকেই পড়ে আছে, দুটো আপেল এনেছিলাম। একটা আপেল কর্তামশাই খেয়েছে, আমার মেয়ে আনতে বলে কিন্তু খায় না। এখন ওর সবথেকে পছন্দের ফল হয়েছে পেয়ারা, আর হচ্ছে টক ফলের মধ্যে হয়েছে আমলকি। তো চলো আমি এখন খেয়ে নিই, কারণ 2 দিন পরে না হলে খারাপ হয়ে যাবে। এই একটা মাত্র ফল যেটা নিয়ে আসার পর অনেক দিন ভালো থাকে। সত্যি এটা অনেক দিন আনা হয়েছে, আর হচ্ছে কেউ খাচ্ছে না, তো অগত্যা আমি খেয়ে নিই। টিফিনটা একটু দেরিতে করব, আর যদি ইচ্ছা করে তবেই করব। তো চলো তোমাদের সঙ্গে কিছু হ্যাক শেয়ার করব যেগুলো আমি উপকার পেয়েছি।
তো এটা আমার বাপের বাড়ি থেকে নিম পাতাগুলো আনা। তো পাতাগুলো সেই সময় আমার মেয়ের হাতে নানা রকম অ্যালার্জির কারণে গুড়ি গুড়ি অনেক কিছু বেরিয়েছিল। তো বলেছিল যে এই নিম পাতাগুলো ফুটিয়ে তুই হাতটা পরিষ্কার করে দিবি, কিন্তু ডক্টর আবার পুরোপুরি একদম বারণ করে দিয়েছে ওইসব নিম পাতা বাটা, নিম হলুদের জল ওইসব কিছু দেবেন না, ওতে কিন্তু আরও বাড়বে। তো সেহেতু নিম পাতাগুলো আমি ফেলিনি, শুকিয়ে রেখে দিয়েছি। আর সেগুলো এখন সুন্দর করে ড্রাই রোস্ট করে একটা রেখে দিয়েছিলাম একটা প্যাকেটের মধ্যে। তো এখন একটা বয়ামের মধ্যে রেখে দিচ্ছি, কারণ প্যাকেট তো দীর্ঘদিন রাখাটা ভালো না। তো অনেক সময় নিম একটুখানি কড়াই ভেজে নিয়ে আলুর সঙ্গে মাখা, বা নিম শিম, নিম বেগুন অনেক খায়, তো সেই জন্য তুলে রাখলাম। আচ্ছা, একটু আগে আমি মুগ কড়াই সিদ্ধ করে রেখেছি, তাই এর মধ্যে মুগ কড়াই দেখতে পারবে প্রেশার কুকারের মধ্যে। তো আমরা অনেক সময় গোটা আলু সিদ্ধ করি, কিন্তু আলুর সিদ্ধ করার পর খোসা ছাড়ানো মুশকিল হয়ে যায়। তার জন্য এরকম যদি একটু আলুর মাঝ বরাবর একটু ছুরি দিয়ে চেলা করে দিই, তাহলে কিন্তু আলু সহজেই খোসাগুলো ছেড়ে আসে। তো আপনাদের দেখাচ্ছি একটু পরে, যখন সিদ্ধ হয়ে যাবে একটু ঠান্ডা করার পর দেখাবো। খুব সহজেই খোসাগুলো কিন্তু একেবারে ছেড়ে চলে আসবে। তো এদিকে এটা সিদ্ধ হোক। নেক্সট জিনিস আমি যেটা করব, ছাঁকুনি একটু অল্প ময়লা থাকতে থাকতেই, মানে ওই যে চায়ের গুঁড়ো পড়ে যে কালচে কালচে হয়, সেটা আমি যেভাবে পরিষ্কার করে নিই। তো মাঝে মাঝে আমি এখানে একটু গরম জল দিয়েছি, একটুখানি ভিনিগার আর এই খাবার সোডা বা বেকিং সোডাও দিতে পারো, দিয়ে এটা যদি ওভারনাইট ছাঁকুনি মানে স্ট্রেনারটাকে যদি ভিজিয়ে রাখা যায়, তাহলে কিন্তু কোনো রকম কষ্ট ছাড়াই এটাকে পরিষ্কার করা যাবে। তো আমি এখানে ঘন্টাখানেকের মতো ভিজিয়ে রেখেছিলাম, তাতেই যা কাজ করেছে, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। আর একটুখানি আমি ভিম জেল দিয়ে দিলাম। তো এটাকে ব্রাশের সাহায্যে এবারে একটু কষে নিয়েছি। এবার ধুয়ে পরিষ্কার করে দেখাচ্ছি তোমাদের কতটা পরিষ্কার হয়েছে। দেখো, বুঝতেই পারছো। তো এটা যদি ওভারনাইট রাখা যেত আরও ক্লিন হয়ে যেত। তো এই দেখো, আলুটা কিন্তু এরকম সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। দেখো, বেশি আমাকে কষ্ট করতে হচ্ছে না, যেহেতু মাঝখানে কেটে দিয়েছিলাম। এই যে হাতের দুদিকে চাপের সাহায্যেই কিন্তু আস্তে আস্তে খুলে যাচ্ছে। তো এইরকমভাবে আমি রাতের দিকে আজকে আলুর পরোটা বানাবো। যেহেতু সকালবেলা মেয়েকে আলুর পরোটা করে দিয়েছি, কর্তামশাই আবার একটু পেটুক মানুষ, তো মেয়েকে করে দিয়েছে, তাহলে আমাদেরও রাতে আলুর পরোটা করো, এই তার বক্তব্য। সেই জন্যই আলুটা সিদ্ধ করে রাখলাম, তো যাতে সহজেই সন্ধেবেলা যদি খেতে চাই, খুব সহজেই যাতে আমি করে দিতে পারি। তো চলো, মোটামুটি সমস্ত কিছু কাজ কমপ্লিট গোছানো। তো আমি অনেকক্ষণ সকালবেলায় ফ্রিজ থেকে মাছ বার করে দিয়েছিলাম। আর দেখো, একেবারে মাছ কিন্তু খুব একটা মাছে বরফ নেই, তো একদম বার করে রাখছি। আর এরপরে যে কটা মাছ লাগবে আমি বার করে নিলাম, আর এরপরে সব কটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। অফ ক্যামেরায় মোটামুটি আমি সমস্ত রকম সবজি কেটে নিয়েছি, যা যা সবজি লাগবে। তো রান্না বান্না এবার শুরু করা যাক। তো আজকে কুমড়ো ভাজা করব, অনেকটা কুমড়ো পড়েছিল। তো কুমড়ো ভাজা আমি একাই খাবো, তার সঙ্গে করব বেগুন ভাজা, আর করব ফুলকপি আলু আর ভেটকি মাছ দিয়ে খুব জমে। তো সেই জন্য ফুলকপি আলু ভেটকি মাছের একটা মাখো মাখো তরকারি করব। তো ভেটকি মাছ খুব বেশি ভাজবো না, কারণ খুব বেশি ভেটকি মাছ ভাজলে আবার শক্ত হয়ে যায়, তো সেই জন্য হালকা লালচে করে নেব। তো মাছগুলো লালচে করে ভাজার পর এরপরে মাছের জন্য যে আলু আর ফুলকপি নিয়েছি সেইগুলো একটু লালচে করে ভেজে নেব। আর এরপরে রোজকার যে মশলা, পেঁয়াজ আদা রসুন একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে রোজকার মশলা দিয়ে দেবো, মানে ওই লঙ্কা হলুদ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে আর জল ঢেলে দেবো। এবারে ফুলকপি আর আলু সিদ্ধ হয়ে গেলেই মাছগুলো দিয়ে দেব। কিছুক্ষণ মাছ ফোটার পর শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো অনেক দিন থেকে খেসারির ডাল পড়েছিল, না তো কী করব বুঝতে পারছিলাম না, কারণ ভেজানোর পর দেখি অনেকটা হয়ে গেছে। কিন্তু এটা দিয়ে যদি আমি কোনো ডাল বড়া করি, তো সেটা আমি একাই খাবো, তো সেই জন্য ভাবলাম বড়ি দিয়ে দেবো। তো মিক্সিতে একটুখানি বেটে রেখেছি,
আর এবারে হচ্ছে বড়িটা দেব, বেশ সুন্দর রোদও উঠেছে। বড়ি করার আগে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হয় যাতে বেশ একটু ফুলে ওঠে ডালটা। তো একটা থালাতে দেব, থালার মধ্যে বেশ কিছুটা তেল মাখিয়ে নেব যাতে বড়িগুলো সহজেই ওঠে। তো একটু সর্ষের তেল লাগিয়ে নিলাম আর লাগিয়ে নিয়েছি। আর এরপরে হচ্ছে ডালটা দিয়ে দেবো। তো ডালটা একটাই ভুল করে ফেলেছি, ডালটা আরেকটু শক্ত রাখতে হয়। তো যেহেতু বেশি জলটা পড়ে গেছে, এর মধ্যে যদি একটু বেসন দিয়ে দিতাম তাহলেই শক্ত হয়ে যেত, কিন্তু পরে মনে হচ্ছে, পরে মাও বলল, তো যাই হোক দেওয়া তো হয়ে গেছে, কিছু করার নেই। তো একটুখানি পাতলা পাতলা হয়ে গেছে বড্ড। তো মোটামুটি ওদিকে রান্না কমপ্লিট। এবারে কিচেনটা সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিলেই কিন্তু আমার সমস্ত দুপুরের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। তো ওদিক থেকে মেয়েও স্কুল থেকে এসে পড়বে, আর স্কুল থেকে আসা মানেই হচ্ছে ও খিদে হাতে নিয়ে আসে একেবারে। তোকে স্নান করিয়েই খাওয়াতে বসাবো। তো এই যে ছাদে দেখো প্রচণ্ড রোদ আছে, তো এই যে এখানে দিয়ে দিয়েছি। তো এদিকে দেখো আমার রান্নাও কমপ্লিট। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।